হোমওয়ার্ক হচ্ছে যে গত ক্লাসে যে আপনারা ল্যান্ডস্কেপ বানাইছেন না, যে ডিজাইনগুলো বানাইছেন এগুলোকে বলা হয় ল্যান্ডস্কেপ। কি বলা হয়? ল্যান্ডস্কেপ। আমরা যেটা দিছি আপনি সেটা কপি করছেন। আমি আজকে ধরি নাই যে সবাই পুরোটা করছেন কিনা। পুরোটা করছেন কয়জন দেখে হাত তোলেন তো? মাত্র হাতে গোনা কয়েকজন। 5টার নিচে করছেন কয়জন? মানে 5টা হয় নাই, 2টা 3টা 4টা কয়জন করছেন? আপনারা যারা 5টার নিচে করছেন তাদের হোমওয়ার্ক কোনোটাই হয় না, তারা হোমওয়ার্ক 5টা কমপ্লিট করবেন। আমাদের লিস্টেড হোমওয়ার্ক হচ্ছে 5টা, আপনাদেরকে আমি দিছি 10টা। কেন জানেন? কারণ আপনাদেরকে যদি দেওয়া হয় 10টা তখন আপনারা 5টা করবেন, যখন আপনাদেরকে 20টা দেওয়া হয় তখন আপনারা 10টা করবেন। আর যারা 10টাই করছেন তারা অনেক বেশি প্র্যাকটিস হয়ে গেছে, তাদের এক্সপার্টনেস, যাই হোক তাদের এক্সপার্টিস বাড়ছে। এটা মনে করেন না যে সব ক্ষেত্রে আমি একই কাজ করব, এটা শুধু ল্যান্ডস্কেপের ক্ষেত্রেই করা হয়। কেন? কারণ ল্যান্ডস্কেপ আপনারা ভয়ে করতে যান না, 5টা দিলে কোনোরকম একটা করেন, বুঝতে পারছেন? 10টা দিলে অ্যাটলিস্ট 4-5টা করার চেষ্টা করেন, এই জন্য দেওয়া হয়। বুঝতে পারছেন? জি। সো যারা 6-7টা 8টা করছেন তারা হোমওয়ার্ক কমপ্লিট করছেন, সমস্যা নাই। ওকে, আমরা আজকে একটা হোমওয়ার্ক কি বললাম বলি না এখনো না। ল্যান্ডস্কেপ ডিজাইন গত ক্লাসে ছিল, আমরা যেটা দেবো সেটা কপি করা। আজকে আপনারা নিজের মন মতে বানাবেন 5টা। নিজের মন মতে কয়টা বানাবেন? 5টা বানাবেন। এবং মাথায় রাখবেন গত ক্লাসে যা করছেন আজকের ক্লাসের কারণে ওই কাজগুলো করাটা আরো বেশি ইজি হয়ে যাবে। আজকের ক্লাসের পরে ওই কাজগুলো করা কি হবে? আরো বেশি সহজ হবে। বুঝতে পারছেন? তাহলে আরো আনন্দের সাথে করা যাবে না? এবার করা যাবে। এর সাথে আরো হোমওয়ার্ক আছে। এর সাথে হচ্ছে যে আপনি বাংলাদেশের ম্যাপ আছে না, শুধু বাংলাদেশের ম্যাপ না, যে কোনো দেশের ম্যাপ বানাতে পারেন। তা আমি স্পেসিফিকলি বলে দিচ্ছি বাংলাদেশের ম্যাপটা বানাবেন। শুধু লাইন দিয়ে আঁকলেই হবে। লাইন কি? কালার আর লাইন, তার তো কিছু না। এখানে কিভাবে করবেন? পেন্টুল দিয়ে করতে গেলে আপনি সারা জীবন শেষ হয়ে যাবে, কিন্তু করতে পারবেন না। আমরা আজকে একটা সহজ ওয়ে দেখাই দেব, ঠিক আছে? সেটা দিয়ে করবেন। তারপরে আসে একটা বিল্ডিং এর ছবি বানাবেন, জাস্ট একটা। তাহলে একটা বিল্ডিং এর ছবি, একটা বাংলাদেশের ম্যাপ, শেষ তো। তাহলে ওখানে আছে 5টা, এখানে আছে 2টা, টোটাল কয়টা হলো? 7টা হোমওয়ার্ক। 5টা ল্যান্ডস্কেপ বা 5টা প্রাকৃতিক সিনারিও নিজ থেকে বানাবেন নিজের মতো করে। আর কি বানাবেন? একটা বাংলাদেশের ম্যাপ, এটাকে একটা হুবহু বানাবেন। এটাতে নতুন করে বানানোর কিছু নাই, মন করা যা আছে তাই করতে হবে। আর যে কোনো একটা বিল্ডিং এর লাইন আর্ট করবেন, সেটা আমরা দেখাই দেবো কিভাবে করতে হবে, ঠিক আছে? সো বেসিক্যালি জিনিসগুলো হচ্ছে গত ক্লাসে আমরা যা শিখছি পেন্টুল দিয়ে, ওই জিনিসগুলো আমরা কাজ করব, অ্যাপ্লাই করব। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা আমাদের সেটআপটা নিয়ে আসি। সেটআপ তো ওই রুমে করা হয়েছে না? আচ্ছা যাক, তাহলে আমরা 63-এরটা ব্যবহার করি। কি আর করার। এটা বাদ দিয়ে দিয়ে আপনাদের জন্য একটা সেভ করি। ওকে, প্রথমত বিষয় হচ্ছে যে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। কালার কি, সোয়াচ কি, কালার গাইড কি, গ্রেডিয়েন্ট কি আজকে আছে? হ্যাঁ, গ্রেডিয়েন্টও আছে আজকে। ওকে, প্রথম কথা হচ্ছে কালার। আমরা যে কোনো একটা শেপ নেই, শেপের কালার চেঞ্জ করার জন্য একটা অপশন হচ্ছে কি, কালার প্যানেলটা ব্যবহার করা। এটা করলে কি হবে? আপনি লাইভ কালার চেঞ্জ সহ কালার দেখতে পারবেন। আর একটা কালার তৈরির উপায় কি, ডাবল ক্লিক যদি করেন ফিলের মধ্যে, তাহলে ফিলের কালার চেঞ্জ করতে দিবে। স্ট্রোকে ডাবল ক্লিক করলে স্ট্রোক কালার চেঞ্জ করতে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর এখান থেকে করলে সুবিধা কি, এখান থেকে করলে আমি লাইভ চেঞ্জটা দেখতে পারবো। এখানে আমাদের ফিল আছে, আবার চাইলে আমরা স্ট্রোকটাও এক্সচেঞ্জ করতে পারি। যেখানে ক্লিক করলে স্ট্রোক, এখানে ক্লিক করলে ফিল। কালার চেঞ্জের জন্য এখানে আমরা বিভিন্ন ধরনের সিস্টেম ব্যবহার করতে পারি। যেমন একটা হচ্ছে RGB, রেড, গ্রিন এবং ব্লু।
যদি আপনি পুরোপুরি রেড সবগুলো রেডটাকে 0 করে দেন মানে সবগুলো ভ্যালু, তাহলে এটা হবে ব্ল্যাক, রেড, গ্রিন, ব্লু। আবার সবগুলো যদি আপনি 100% করে দেন, ফুল করে দেন, তাহলে হয়ে যাবে কি হোয়াইট। এরপরে বাকি এদের কম্বিনেশনের মাধ্যমে তাদের কালারগুলো কী হবে, বিভিন্নভাবে চেঞ্জ হবে। আপনি স্লাইডারগুলো চেঞ্জ করে দেখেন, যেমন ধরেন আপনি রেডের স্লাইডার বানালেন, ডান পাশে নিলে দেখলেন যে এদিকে নিলে কী হবে, গ্রিনিশ হবে, তাহলে আপনি একে চেঞ্জ করেন, গ্রিনিশ হচ্ছে, ইয়েলো হয়ে যাচ্ছে। দুটো একসাথে দেন তাহলে কী হয়ে গেল, ইয়েলো। এর সাথে যদি ব্লু অ্যাড করেন তাহলে হোয়াইটের দিকে চলে যাচ্ছে, আবার যদি গ্রিন কমায় দেন তাহলে ম্যাজেন্টার দিকে চলে যাচ্ছে। এই যে আপনি কালারগুলো চেঞ্জ করেন, স্লাইডার চেঞ্জ করলে বুঝতে পারবেন যে কোন স্লাইডার কোন দিকে নিলে কী কী কালার তৈরি হবে। এটা গেল 8 GB সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে CMYK। এই যে আমি যদি এখানে অপশানে ক্লিক করি, তারপর আপনি কি নিতে পারেন, CMYK। এখানে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক এগুলোর মিশ্রণ করেও কালার তৈরি করা যায়। আমরা বিভিন্ন মোডের কালার, ওই যে 8 GB কালার মোড এবং CMYK কালার মোডের কথা বলে আসছি। সো CMYK কালার মোডে যখন কাজ করবেন তখন CMYK চলে আসবে বা CMYK নিয়ে কাজ করবেন। যখন আপনি 8 GB কালার মোডে কাজ করবেন তখন 8 GB দিয়ে তৈরি করবেন। আর গ্রে স্কেল দিলে শুধু সাদা কালো দেখাবে, তো আপনি HSB দেন, তাও এটা এক ধরনের 8 GB। এটার সিস্টেম হচ্ছে হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস দিয়ে কাজ করে। এখানে হিউ বিভিন্ন পিওর কালার, এখানে তার কালারের পরিমাণ কম বেশি, আর এখানে হচ্ছে যে কালারের ব্রাইটনেস চেঞ্জ করা, ডার্কনেস বা ব্রাইটনেস। ক্লিয়ার? এই জিনিসগুলো পরিবর্তন করে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এরপর আছে সোয়াচ। সোয়াচ কি জিনিস? সোয়াচ হচ্ছে যে আমরা আগে থেকে মানে অটোমেটিক আগে থেকে তৈরি করা কিছু কালার, যে আমি এই কালারগুলো সবচেয়ে বেশি ব্যবহার করব, অল টাইম ব্যবহার করা লাগবে, সেই কালারগুলো আমি কি করে রাখবো, তৈরি করে রাখবো। আর সেটা হচ্ছে কি সোয়াচ। তাহলে সোয়াচের মিনিং কি দাঁড়ালো, প্রিডিটারমাইন্ড কালার। সোয়াচ মানে কি প্রিডিটারমাইন্ড কালার্স। আমি আগে থেকে ডিটারমাইন করা অনেকগুলো কালার ইউজ করতে পারি। মনে রাখবেন এই সোয়াচে থাকে 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা। একটা হচ্ছে সলিড কালার, মানে আমরা ডিরেক্টলি যে কালারটা তৈরি করি ওই কালারটা থাকতে পারে, এটা কি সলিড কালার। নাম্বার 2 গ্রেডিয়েন্ট কালার, মানে মাল্টিপল কালারের একটা ভার্সন, কম্বিনেশন, এটা কি বলা হয় গ্রেডিয়েন্ট কালার। যেমন ধরেন এগুলো কি গ্রেডিয়েন্ট কালার। তারপরে আরেকটা থাকতে পারে প্যাটার্ন, যেমন এটা প্যাটার্ন মানে কি একই জিনিস বারবার রিপিট হওয়া। প্যাটার্ন মানে কি একই জিনিস বারবার রিপিট হওয়া। সো আমরা পাচ্ছি এখানে 3টা জিনিস, একটা হচ্ছে সলিড কালার, একটা গ্রেডিয়েন্ট কালার, আর একটা কি প্যাটার্ন। সলিড কালারটা আমরা তৈরি করে দেখলাম, গ্রেডিয়েন্টটা আমরা দেখবো, প্যাটার্নটা আজকে দেখবো। ক্লিয়ার? ওকে। তাহলে এই যে এখানে কিছু কালার দেওয়া আছে অটোমেটিক কালার, কি শুধু এগুলোই? আরও আছে। আমি যে লাইব্রেরিতে ক্লিক করি এখান থেকে হাজার হাজার কালার আপনি নিতে পারবেন। প্যাটার্ন, এগুলো প্যাটার্ন, কোনগুলো? এটা আপনি ডকুমেন্ট তৈরি করলে অটোমেটিক্যালি একটা সোয়াচ চলে আসে। রেকর্ড স্টার্ট চলতেছে বহু আগ থেকে, এই জায়গায় মাইক্রোফোন বাজতেছে, দেখছেন? আচ্ছা, এখানে যখনই আপনি একটা নতুন ডকুমেন্ট তৈরি করবেন তখন এই সোয়াচটা সবার ক্ষেত্রে চলে আসবে, এবং এই লাইব্রেরিতে যদি ক্লিক করেন এখানে যা যা আছে সবগুলো সবার ক্ষেত্রে থাকবে। বুঝতে পারছেন? এখন যদি আপনি আপনার জন্য সোয়াচ তৈরি করতে চান, যে আমি নিজের মতো করে কিছু কালার তৈরি করে রাখলাম, সেগুলো আমি কি করব, সেভ করে রাখবো, তাহলে আপনি কালারগুলো আগে বানান। কালার কীভাবে বানাইতে হবে? কালার বানানোর জন্য যেমন ধরেন আমি এখান থেকে একটা কালার বানাই নেই, এটা আমি বাদ দিলাম। ধরেন আমি অনেক ডিজাইনের মধ্যে এই কালারটা ব্যবহার করব। এই কালারটা কিন্তু সোয়াচের মধ্যে কোথাও নাই, অথবা আছে কাছাকাছি কিন্তু এক্স্যাক্টলি ওটা নাই। সো আমি এখান থেকে কী করবো, এখানে প্লাস সাইনে যদি ক্লিক করি তাহলে এখানকার যে কালারটা ছিল ওই কালারটা এখানে চলে আসছে। অথবা আপনি চাইলে এখান থেকে নতুন নতুন করে কালার আবার চেঞ্জ করতেও পারবেন। ক্লিয়ার? আপনি চাইলে কালার একটা নাম দিতে পারেন, নাম দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করেন, আমার ওই কালারটা এখানে এসে তৈরি হয়ে গেল। আমি চাইলে এরকম অনেকগুলো কালার নিয়ে সেগুলোকে আলাদা গ্রুপ করতে পারি। কীভাবে? যতগুলো কালারকে আপনি গ্রুপ করতে চান সেই কালারগুলোকে আপনি সিলেক্ট করেন, তারপরে এখানে এই যে গ্রুপ একটা বাটন আছে, নিউ কালার গ্রুপ, এখানে ক্লিক করলে ওই কালারগুলো একটা গ্রুপে চলে আসবে।
ঠিক আছে, এখানে খেয়াল করেন আমার এই 4টা কালারের মধ্যে এটা দেখতে একরকম, এই 3টা দেখতে আরেক রকম, পার্থক্য আছে না? এই কালারটা হচ্ছে গ্লোবাল কালার, আর এই 3টা কালার নর্মাল কালার, এগুলো গ্লোবাল না। আমি এখানে ডাবল ক্লিক যদি করি কালারের উপরে, তাহলে এখানে গ্লোবাল একটা অপশন সিলেক্ট করা আছে, কিন্তু এগুলোর উপর যদি ডাবল ক্লিক করেন দেখবেন গ্লোবাল অপশনটা বন্ধ করা আছে। যদি এটাকে আপনি অন করে দেন তাহলে ওটার চেহারাটাও তার মতো হয়ে যাবে। এখন এটাও কি হয়ে গেল? গ্লোবাল কালার। এখানে ডাবল ক্লিক করলে এটাও কি গ্লোবাল কালার, এখানে ডাবল ক্লিক করলে এটাও কি গ্লোবাল কালার বানায় ফেললাম। গ্লোবাল মানে কি জিনিস? গুড, ভালো কোশ্চেন, একটু ওয়েট করেন, জানাচ্ছি। তাহলে আমরা কালার তৈরি করতে পারবো, কালার গ্রুপ করতে পারবো, পারবো। ওখান থেকে লাইব্রেরি থেকে অন্যান্য কালার বের করে নিয়ে আসতে পারবো, এগুলো বের করে নিয়ে আসতে পারবো না? পারবো। এখান থেকে অনেক অনেক অপশন আছে, আপনার যেটা ইচ্ছা সেখান থেকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে আমরা সলিড কালার তৈরি করতে পারলাম, এটা করতে পারলাম, সেটা করতে পারলাম। যদি আমি এগুলো সেভ করতে চাই, এখন সেভ করতে চাইলে কি হবে? আমার এই টোটাল প্যানেলে যা যা থাকবে সব কিছু একসাথে সেভ হবে। সো যদি এরকম হয় যে আমি একটা জিনিস বাদ দিতে যাচ্ছি, যেমন এটা বাদ দিতে যাচ্ছেন, ডিলিট করে দেন, ওই পুরো গ্রুপটাই বাতিল হয়ে গেল। আমি এখান থেকে অনেক কিছু বাদ দিতে চাচ্ছি, ধরেন এগুলো আমি বাদ দিতে চাচ্ছি, এগুলো পুরোটাই কি করে দিলাম? ডিলিট করে দিলাম। অন্যান্য কালার চাচ্ছেন, আপনি কালার তৈরি করে নেন। ধরেন আমার এখানে অনেকগুলো কালার আমি রাখলাম, এবার আমি এগুলোকে সেভ করে রাখতে চাচ্ছি যখন তখন ব্যবহার করার জন্য সুবিধার্থে। তখন কি করব? আমরা এখানে যাব লাইব্রেরিতে, দেন নিচে একটা অপশন আছে, উপরে একটা অপশন আছে, নাম কি? সেভ সোয়াচ। সেভ সোয়াচ দিলে কি হবে? আমার এই সোয়াচের মধ্যে যে কালারগুলো আছে সবগুলো কালার একটা সোয়াচে কি হবে? সেভ হবে। আমি যে কোনো জায়গায় সেভ করতে পারবেন। সো আমরা এখানে সেভ করি। বুঝতে পারছেন? এখন যখন আপনি নতুন একটা ডকুমেন্ট তৈরি করবেন তখন কিন্তু নতুন ডকুমেন্টে এটা থাকবে না, আবার আগেরটা চলে আসছে। এখন যদি আপনি আবার ওটাকে ব্যাক করে নিয়ে আসতে চান, সেভে ক্লিক করেন, সরি লাইব্রেরিতে ক্লিক করেন, দেন আপনি এখান থেকে যান কি আদার লাইব্রেরি, তারপর আপনার যেখানে সোয়াচটা সেভ করে রাখছেন সেখান থেকে ওটাকে সিলেক্ট করে দেন, এই যে সোয়াচ ওপেন, তাহলে ওই কালারগুলো আমার এখানে চলে আসছে। বুঝতে পারছেন? এখন যদি বলেন স্যার আমার এখানে লিস্টের মধ্যে আমি আনতে পারবো কিনা, লাইব্রেরি লিস্টে, হ্যাঁ লাইব্রেরি লিস্টে আনতে পারবেন। যদি আমি সোয়াচ ফাইলটাকে এই সোয়াচ ফাইলটাকে এখান থেকে কপি করে নেন, তারপর আপনি অপারেটিং সিস্টেমে যান, এখান থেকে যাবেন প্রোগ্রাম ফাইলস, যাবেন অ্যাডোবি, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর আমাদের 2022 না 2020, তারপরে আপনি যাবেন এখান থেকে প্রিসেটস, সোয়াচ লাইব্রেরিজ, দেন আপনি এখানে যদি পেস্ট করে দেন, বাকিগুলো কই, এখানে যদি পেস্ট করে দেন তাহলে একটা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। আমরা রিস্টার্ট করতে হবে ইলাস্ট্রেটরটাকে, এই যে না এটা তো না, আমাদেরটা তো শুধু সোয়াচ ছিল তাই না? প্রিসেটস, এই যে এখানে আসতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রিসেটস ENUS, এটাতে আসতে হবে। আমরা তো জায়গা মতো গেছিলাম কিন্তু ওটা দেখি নাই তো। ও আমরা 2020-তে ঢুকাইছিলাম, 2022-তে ঢুকাইছিলাম, এখানে ঢুকাই নাই। বুঝতে পারছেন? এখানে যদি রেখে দেন তাহলে এখানে পাওয়া যাবে, এই যে সোয়াচেসের মধ্যে যে গেলে এখান থেকে রেখে দিলে এখান থেকে পাওয়া যাবে। এটা অলরেডি একটা আছে, এই কারণে আর নিতে যাচ্ছে না।
বুঝতে পারছেন? আমরা গেছিলাম 2020-তে, সরি 22-তে গেছিলাম, এটাতে ঢুকে গেছিলাম, তাই না? এই কারণে পাওয়া যাচ্ছিল না। বুঝতে পারছেন? তো এটা একটা জটিল সিস্টেম মনে হচ্ছে না? জটিল। তার চাইতে সহজ কোনটা? আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, যে কোনো জায়গায় রেখে জাস্ট ওখান থেকে লোড করে নিয়ে আসবো, ওটাই ওকে। ক্লিয়ার? গুড। এরপরে আসেন, তাহলে আমরা সোয়াচ সেভ করা জানলাম। এবার আসেন গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট যদি তৈরি করতে চান কি করবেন? গ্রেডিয়েন্ট তৈরি করতে চাইলে আমরা এখান থেকে আসবো, জাস্ট আগে শেপ তৈরি করে নেন, তারপরে গ্রেডিয়েন্টটা আইসা গ্রেডিয়েন্ট প্যানেলে যদি ক্লিক করেন ওই কালারটাতে এখানে যে গ্রেডিয়েন্টটা দেওয়া আছে সেটা ইউজ করে দেখাবে। ঠিক আছে? এরপর এখানকার কালারগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। কালারগুলো পরিবর্তন কীভাবে করতে হয়? কালারগুলো পরিবর্তন হচ্ছে যে এই যে এই গোল গোল যে পয়েন্টগুলো আছে না, এগুলোর মাধ্যমে। এগুলোকে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইডার বা স্টপ। এগুলো কি বলতে পারেন? গ্রেডিয়েন্ট স্লাইডার বা স্টপস। এইরকম দুইটা আছে, যার কারণে আমরা দুইটা কালার দিতে পারবো। জাস্ট স্টপের উপর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এখান থেকে আপনাকে কালার প্যানেল থেকে কালার ইউজ করতে পারবেন, আপনি ডাইরেক্টলি তৈরি করতে পারবেন লাইভ। ঠিক আছে? আর যদি আপনি সোয়াচ থেকে করতে চান সেখান থেকেও করতে পারবেন। ধরেন আমরা এখান থেকে এই কালারটা নিলাম, এই পাশের জন্য ডিফারেন্ট আরেকটা কালার নিলাম, এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, তাই না? কীরকম তৈরি করলে ভালো হবে? আমরা এরকম তৈরি করি, এটা ভালো লাগতেছে। ঠিক আছে, তাহলে এই হলো কালার চেঞ্জ। এখন যদি আপনি মাল্টিপল কালার করতে চান, ধরেন মাঝখানে আমি আরেকটা কালার ঢুকে দিতে চাচ্ছি, তাহলে কি করব? এই খালি জায়গাতে দেখেন প্লাস সাইন একটা আসছে না, এই অবস্থায় ক্লিক করবেন, তাহলে ওখানে আরেকটা কি আসবে? স্টপ চলে আসবে। এরপর ডাবল ক্লিক করেন, এখানকার কালার আপনি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে? যে কোনো কালার মাঝখানে অ্যাড করতে পারবেন, যে কোনো কালার। এরপরে আপনি স্লাইডারের পজিশন চেঞ্জ করে দিয়ে এগুলোকে এদিক সেদিক রাখতে পারবেন। আবার যদি আমি এই দুটার মাঝখানে ক্লিক করি, তাহলে যেই বরাবর ক্লিক করবেন সেখানে যে কালারটা থাকবে ওই কালার নিয়ে সে স্টপ তৈরি করবে। বুঝতে পারছেন? সো আমরা মাল্টিপল কালারের একটা কি তৈরি করতে পারতেছি, এখন গ্রেডিয়েন্ট তৈরি করতে পারতেছি, বা গ্রেডিয়েন্ট তৈরি করে নিলাম। ক্লিয়ার? তাহলে ক্লিক করে ধরে ড্র্যাগ করে বাইরে ছেড়ে দেবেন, তাহলে ওটা চলে যাবে। কি করবেন? ক্লিক করে ড্র্যাগ করে বাইরে নিয়ে ছেড়ে দেবেন, অথবা সিলেকশন পরে এখানে ডিলিট বাটনে প্রেস করলে কি হবে? ওটা চলে যাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এটা স্লাইডারগুলো পরিবর্তন করতে পারবো, পারবেন কি না? পারবেন। এরপরে গ্রেডিয়েন্ট আমাদের কি দেওয়া আছে? স্ট্রেট লাইনে দেওয়া দেখা গেছে, তাই না? লেফট টু রাইট। যদি আপনি এর অ্যাঙ্গেল চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, এবং যেভাবে দেন না কেন সেটা সোজাসুজি অ্যাপ্লাই হচ্ছে, এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে, কারণ এটাকে দেওয়া আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট মানে কি? এক লাইন বরাবরে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করবে। বুঝতে পারছেন? যদি আপনি রেডিয়াল দেন তাহলে এটা বৃত্তাকার অ্যাপ্লাই করবে। প্রথম কালারটা মাঝখানে, তারপরে কালারটা, তারপরে বৃত্তে, তারপরে কালারটা, এরপরে বৃত্তে, এরপরে বৃত্তভাবে অ্যাপ্লাই করবে। তাহলে একটা হলো কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা হলো কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। কি নাম? রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল মানে কি? বৃত্তাকার অ্যাপ্লাই করবে। ঠিক আছে? এরপর আরেকটা আছে কাস্টম বা ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট করলে কি হবে? এরকম 3-4টা পয়েন্ট চলে আসছে, তাই না? আমরা প্রত্যেকটা পয়েন্টটা আলাদা আলাদা করে কালার দিতে পারবো। পয়েন্টটা সিলেক্ট করেন, আপনি চাইলে এখান থেকে সোয়াচ থেকে কালার দিতে পারবেন। পয়েন্ট সিলেক্ট করেন, এখান থেকে আপনি কালার ইউজ করতে পারবেন। পয়েন্ট সিলেক্ট, এখান থেকে কালার ব্যবহার করলেন, এখানে পয়েন্ট সিলেক্ট করেন, এখান থেকে আপনি ভিন্ন আরেকটা কালার ইউজ করলেন।
যদি বলেন স্যার আমি পয়েন্ট সংখ্যা বাড়াইতে পারবো কিনা, ইয়েস। আমি যদি মাঝখানে বা যে কোনো জায়গায় ক্লিক করেন, যেখানে ক্লিক করবেন সেখানে পয়েন্টটা চলে আসবে, দেন এখান থেকে আপনি কালার চেঞ্জ করেন। বুঝতে পারছেন? যদি বলেন স্যার কালারের পজিশন চেঞ্জ করতে পারবো কিনা, হ্যাঁ, আপনি ক্লিক করে ধরে ড্র্যাগ করে যে কোনো জায়গায় পজিশন চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? সো নিজের ইচ্ছা মতো যদি গ্রেডিয়েন্ট তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। যদি একটা স্টপই বাদ দিতে চান, ক্লিক করে ধরে আমরা কি করব, ড্র্যাগ করে বাইরে ছেড়ে দেব। অ্যাড করতে চাইলে জাস্ট মাঝখানে ক্লিক করলেই হবে, আর মাইনাস করতে চাইলে ধরে নিয়ে বাইরে বের করে দেবেন, কান ধরে বের করে দেবেন। বুঝতে পারছেন? পারা যাবে? ওকে, এটা হলো কি আমাদের ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টের উদাহরণ বা ফিল কালারের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে আমরা এই গ্রেডিয়েন্টগুলোকে ভিন্নভাবে পরিবর্তন করতে পারি কিনা। যেমন রেডিয়াল গ্রেডিয়েন্টকে আপনি চেঞ্জ করতে পারবেন এরকম করে, তাদের চেঞ্জ করতে পারবেন, শেপ চেঞ্জ করে ফেলতে পারবেন, ডিফর্ম। আবার এখান থেকে তাদের অ্যাঙ্গেলও পরিবর্তন করা যায়। ঠিক আছে? এই গ্রেডিয়েন্টটাকে মডিফাই করার জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করার পরে যদি আপনি লিনিয়ার সিলেক্ট করেন তাহলে সোজা লাইনে যে কোনো দিকে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। চাইলে আপনি বাইরে থেকে বাইরে করতে পারেন, তার মানে তখন এই লাইনের মধ্যে যতটুকু অংশ শেপের ভেতরে পড়বে ততটুকুর কালারটাই শেপের মধ্যে থাকবে, আর বাইরেটা থাকবে না। বুঝতে পারছেন? তাহলে আমরা শেপের ফিলে যখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব তখন গ্রেডিয়েন্ট টুল দিয়ে নিজের ইচ্ছা মতো গ্রেডিয়েন্টটাকে কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। যে কোনো অ্যাঙ্গেলে, যে কোনো দিকে, যে কোনো রেঞ্জে আমি অ্যাপ্লাই করতে পারবো। পারা যাবে? জি স্যার। এখানে আপনি চাইলে স্লাইডারগুলো পরিবর্তন করতে পারেন, অথবা আপনি এটাকে মুভ করে দিতে পারবেন। কি করা যায়? মুভ করা যাচ্ছে। আর যদি রেডিয়াল দেন তাহলে এটা বৃত্তাকার অ্যাপ্লাই হবে। এই ক্ষেত্রে আপনি ক্লিক করে ড্র্যাগ করে যে কোনো পজিশন থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সেন্টার থেকে শুরু হবে, সাইডের দিকে অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন? অনেক গ্রেডিয়েন্টে দেখবেন এরকম অংশ বিশেষ আছে, সেটা এভাবে বানাইতে হয়। আবার চাইলে আপনি এটাকে মুভও করতে পারবেন। বুঝতে পারছেন? আবার চাইলে এটাকে নানা ধরনের পরিবর্তনও করা যায়। কি কি পরিবর্তন করা যায় খেয়াল করেন। আমরা যখন এখানে গ্রেডিয়েন্টটা নিলাম, তারপরে কয়েকটা পয়েন্ট দেখা যাচ্ছে, কন্ট্রোল একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট। আমি যদি এই পয়েন্টটাকে ধরে এভাবে নিয়ে দেই তাহলে কি হচ্ছে, আমার তার শেপটা ডিফর্ম হচ্ছে, চ্যাপটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? যদি আমি এই পয়েন্টটা ধরে ক্লিক করে ড্র্যাগ করে এটাকে বড় ছোট করা যাবে, সম্পূর্ণটা একসাথে। এই পয়েন্ট ধরে যদি ক্লিক করেন বড় ছোট করা যাবে। এই যে সার্কেল দেখা যাচ্ছে না, সার্কেলের লাইনটার উপরে কার্সরটা নিলে আপনি এটার অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবেন, ঘুরাতে পারবেন। ঠিক আছে? আরেকটা কাজ করা যাবে, যদি আমরা এই যে মাঝখানে একটা কালো পয়েন্ট আছে দেখছেন, কালো পয়েন্টটা ধরে যদি ড্র্যাগ করেন এটাকে এদিক সেদিক নেওয়া যায়। আমি এটাকে যদি একবার সাইডে নিয়ে নেই, একবারে সাইডে নিয়ে নিলাম, তারপর ধরেন এটাকে ছোট করলাম, দেখেন কি হয়েছে। ঘুরে নেন, এই ধরনের কালার এফেক্ট আমরা এখান থেকে তৈরি করতে পারি জাস্ট গ্রেডিয়েন্ট টুলের এই ব্যবহারগুলোর মাধ্যমে। বুঝতে পারছেন? এখন বুঝতে পারেন নাই, আপনাকে এগুলো বাসায় যা ট্রাই করে দেখতে হবে। গ্রেডিয়েন্ট টুলটাকে নাড়াচাড়া করে বিভিন্নভাবে দেখতে হবে যে গ্রেডিয়েন্টটা কিভাবে তৈরি করা যায়। বুঝতে পারছেন? আচ্ছা, এবার যদি মনে করেন যে গ্রেডিয়েন্টটা আপনি তৈরি করলেন, এই গ্রেডিয়েন্টটাকে আপনি সোয়াচে সেভ করবেন। এখন কখনো কখনো বলবেন স্যার আমি তো গ্রেডিয়েন্ট পরিবর্তন করতেছি, আমার গ্রেডিয়েন্ট তো পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হচ্ছে না? কারণ আমার এই অবজেক্টটা কি করা নাই, সিলেক্ট করা নাই। অবজেক্টটা সিলেক্ট করা থাকলে চেঞ্জ হবে। ধরেন এই গ্রেডিয়েন্টটা আমি কি করে রাখতে যাচ্ছি,
সেভ করে রাখতে যাচ্ছি, তাহলে আমি সোয়াচে যাব, দেন এখানে প্লাস আইকনে ক্লিক করলে আমার নিউ গ্রেডিয়েন্ট সোয়াচ একটা সেভ হবে। মাথায় রাখবেন গ্রেডিয়েন্ট কিন্তু গ্রুপ করা যায় না। গ্রেডিয়েন্ট সোয়াচ কি করা যায় না? গ্রুপ করা যায় না। প্যাটার্ন সোয়াচও গ্রুপ করা যায় না, শুধুমাত্র সলিড কালারটাকে গ্রুপ করা যায়। ক্লিয়ার? ওকে, তাহলে আমার গ্রেডিয়েন্টটা এখানে সেভ করা থাকলো। গ্রেডিয়েন্ট সেভ করা থাকলে সুবিধা কি, আমি যখন তখন এই গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করতে পারবো। ক্লিক করলাম, আবার সেম কালারগুলো চলে আসলো। বুঝতে পারছেন? এটা হলো আমাদের কিসের ক্ষেত্রে? ফিল কালারের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট। যদি আমি গ্রেডিয়েন্ট স্ট্রোকে দিতে চাই সেটা দিতে পারবো। সেটা দেওয়ার জন্য কি করব, আমি যদি ফিলটাকে স্ট্রোকে নিয়ে আসি, দেখা যাচ্ছে না, তাহলে আমি ফিলটাকে বন্ধ করে দেই। অনেক চিকন যার কারণে বোঝা যাচ্ছে না, আমি স্ট্রোকটাকে বড় করে নেই। ওকে, দেখা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে কি আমার স্ট্রোকের উপর, বোঝা যাচ্ছে না এটাকে স্ট্রোকে দেওয়া আছে না ফিলে দেওয়া আছে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। যদি আমরা এখান থেকে কাজ করি এবং বলে দেই যে এটা স্ট্রোক গ্রেডিয়েন্ট, তাহলে এটা স্ট্রোকে বোঝা যাবে। এখন এখানে বাকি অপশনগুলো কাজ করতেছে না, তার কারণ হচ্ছে যে স্ট্রোক প্যানেলে আমরা একটু আসি। স্ট্রোক প্যানেলে আমাদের নানা ধরনের অপশন আছে। গ্রেডিয়েন্টের বাকি অংশটা আমরা একটু পরে করি, বিরতির পরে। ঠিক আছে? এই স্ট্রোক প্যানেলে আমাদের বেশ কিছু অপশন আছে। একটাতে গেলে আমাদের সাইজগুলো বড় ছোট করা, নাকি? এরপরে এখানে অপশন আছে ক্যাপস, এখানে আছে কর্নার, এখানে আছে অ্যালাইং স্ট্রোক। অ্যালাইং স্ট্রোক মানে কি? অ্যালাইং স্ট্রোক মানে স্ট্রোকটা আমার ভেতরের দিকে থাকবে না বাইরের দিকে থাকবে, নাকি মাঝখান বরাবর থাকবে। খেয়াল করেন, আমি যখন এই অবস্থায় আসলাম, এটা হচ্ছে আমার পাত। এটা কি পাত? আর পাতের দুই সাইডে আমার স্ট্রোক। স্ট্রোক মানে আসলে দাগ। পাতের দুই সাইডে কালার দেওয়া আছে, সো এটা হচ্ছে কি স্ট্রোক। মানে কালার যদি থাকে তখন সেটা কি হবে? স্ট্রোক হবে। সো পাতের দুই সাইডে আমার এখন কালারটা আছে, তার মানে আমার অ্যালাইং স্ট্রোক কি সেন্টার। আমার স্ট্রোকটা পাতের সাথে সেন্টার অ্যালাইনমেন্টটা আছে। ঠিক আছে? পাতটা কোথায় আছে? স্ট্রোকের মাঝখানে আছে। যদি আমি বলে দিই ইনসাইড, তাহলে আমার স্ট্রোকটা চলে আসবে পাতের ভেতরের সাইডে। স্ট্রোকটা চলে আসবে কোথায়? পাতের ভেতরের সাইড, এটা হচ্ছে ইনসাইড। যদি আমি করে দিই আউটসাইড, তাহলে স্ট্রোকটা চলে যাবে পাতের বাইরের দিকে। বুঝতে পারছেন? এটা ক্লোজ পাতের ক্ষেত্রে কাজ করবে। ওপেন পাতের ক্ষেত্রে ইনসাইড আউটসাইড বলতে কিছু আছে? নাই। ওপেন পাতের ক্ষেত্রে ইনসাইড আউটসাইডের কোনো বিষয় নাই। কেন? কারণ দুই সাইডই সমান। লেফট সাইড রাইট সাইডও বলা যাবে না, কারণ বাম ডানে না থেকে উপরে নিচে থাকতে পারে। সো ওকে, ওই ক্ষেত্রে আমার ইনসাইড আউটসাইড নাই। যখন আপনার ওপেন পাত থাকবে তখন স্ট্রোক প্যানেলের মধ্যে আমার শুধু একটাই অপশন দেখাবে, বাকি দুইটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ক্লোজ পাথের ক্ষেত্রে আমার তিনটাই দেখাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর এখানে আছে কর্নার। কর্নারটা কি? যদি আমরা এরকম কোনো কর্নার পয়েন্ট তৈরি করে থাকি, এই কর্নার পয়েন্টের স্টাইলগুলো কি হবে? এই স্ট্রোকের এটা দিয়ে নির্ধারণ করা যায়। এটা দিলে মিটার জয়েন্ট, মানে নর্মাল কর্নার আমরা যেভাবে দেখি সেভাবেই থাকবে। যদি আপনি দিয়ে দেন বেবেল জয়েন্ট, তাহলে বাইরের অংশটা এরকম গোল হয়ে যাবে। যদি আপনি দিয়ে দেন হচ্ছে যে সরি, এটা হচ্ছে রাউন্ড জয়েন্ট, এটা হচ্ছে বেবেল জয়েন্ট, তাহলে বাইরের অংশটা এরকম কাটা পড়বে। বুঝতে পারছেন? তাহলে আমার রাউন্ড দিলে কি হচ্ছে? বাইরের অংশটা গোল হচ্ছে। আর যদি আমি কর্নার দেই, সরি বেবেল যদি দেই, তাহলে বাইরেটা কাটা পড়বে। বুঝতে পারছেন? এগুলো আমার যেখানে লাগবে সেখানে আমি ব্যবহার করব। এখানে একটা আছে ক্যাপ সাইজ। ক্যাপ কি জিনিস দেখেন, এটা স্ট্রোকের শেষ আছে না? এখানেও শেষ আছে। তো এই শেষগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন কিভাবে? যদি আপনি ক্যাপটা চেঞ্জ করেন, যেমন আমি রাউন্ড ক্যাপ যদি দিয়ে দিই, দেখেন বাইরের দিকে গোল হয়ে আছে। যদি আমি দিয়ে দিই প্রজেক্টিং, তাহলে বাইরের দিকে গোল হয়ে থাকবে না, কিন্তু আমার অ্যাঙ্কর পয়েন্ট এখানে শেষ, স্ট্রোকটা আমার বাইরে পর্যন্ত আসবে। আর আপনি যদি দিয়ে দেন বাট ক্যাপ, তাহলে পাত যেখানে শেষ হবে স্ট্রোকটাও একই জায়গায় শেষ হবে। বুঝতে পারছেন? এখন বলবেন স্যার এই জিনিসগুলো দরকার কি আমাদের? এই জিনিসগুলো দরকার হচ্ছে এই জায়গায়, যেমন ধরেন আমি এখান থেকে যদি লম্বা একটা লাইন তৈরি করি, এটা ছোট করে নেই, এটা বড় থাকার দরকার নেই। লাইনের মধ্যে আমি কিছু গ্যাপ তৈরি করতে যাচ্ছি। কি তৈরি করতে যাচ্ছি? গ্যাপ। তো আমি এখানে স্ট্রোকে গেলাম, যদি এখানে ড্যাশে যদি ক্লিক করি, তাহলে দেখেন এটা কি তৈরি হলো? ড্যাশ তৈরি হচ্ছে। এখন এই ড্যাশগুলো ছোট বড় করা যাবে।
কিভাবে? এই যে নিচের অপশন থেকে এখানে দেওয়া আছে ড্যাশটা কত 12 পিটি। সো আমি যদি এখান থেকে দিয়ে দেই 20, একটু বড় হইলো, আমি যদি দিয়ে দিই এখানে 80, আরও বড় হইলো। খেয়াল করেন আমার গ্যাপটা যখন বড় ড্যাশটা যখন বড় করতেছি গ্যাপটাও বড় হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে আমি বসাচ্ছি 80, আমার ড্যাশ লাইন যদি তৈরি হয় প্রথমে একটা ড্যাশ থাকবে, তারপরে গ্যাপ থাকবে, তারপর ড্যাশ থাকবে, তারপরে গ্যাপ থাকবে। সো আমি এখানে যখন 80 বসালাম তখন সে 80টাকে একবার ড্যাশে দিচ্ছে, আবার 80টাকে একবার গ্যাপে দিচ্ছে, আবার ড্যাশে দিচ্ছে, আবার গ্যাপে দিচ্ছে, মানে এই অ্যামাউন্টটা বারবার রিপিট হচ্ছে, ড্যাশ গ্যাপ করে রিপিট হচ্ছে। এখন আমি চাইলে ড্যাশ গ্যাপগুলোকে একটু কন্ট্রোল করতে পারি। ধরুন আমি চাচ্ছি ড্যাশটা থাকবে আমার 80, গ্যাপটা থাকবে আমার 20, তাহলে আমি গ্যাপটাকে বলে দিচ্ছি 20। তাহলে খেয়াল করেন এখন ড্যাশগুলো হচ্ছে আমার কত 80, গ্যাপগুলো হচ্ছে 20, কারণ ড্যাশ গ্যাপ তারপরে আসবে কি ড্যাশ মানে কি 80 অ্যামাউন্ট, তারপরে আসবে কি 20, মানে প্রথমে 80 তারপর 20, তারপরে 80 তারপরে 20, তারপরে 80 তারপরে 20। এখন এটা করতে গেলে 80টা অলওয়েজ ড্যাশে পড়তেছে, 20টা অলওয়েজ গ্যাপে পড়তেছে, এই কারণে অলওয়েজ ড্যাশটা হচ্ছে 80, গ্যাপটা হচ্ছে কত 20। কিন্তু আমি যদি আরেকটা অ্যামাউন্ট বসাই, ধরেন আমি বলে দিলাম 50, তাহলে কি হচ্ছে আমার সিরিয়ালটা কি মেনটেন করবো, প্রথমে 80 তারপর 20 তারপর 50, 80 20 50, 80 20 50। এখন 80টা হচ্ছে আমার ড্যাশ, 20টা হচ্ছে গ্যাপ, 50টা হচ্ছে ড্যাশ, তারপরে আসা কত 80, তাহলে 80টা এখন কোথায় পড়ে যাচ্ছে, আবার গ্যাপে পড়ে যাচ্ছে, এই কারণে 80 20 50, তারপরে 80টা আবার কি গ্যাপ, 20টা ড্যাশ, 50টা আবার গ্যাপ। মানে হচ্ছে যে এখানে আপনি ড্যাশে কথা বসাচ্ছেন, গ্যাপে কথা বসাচ্ছেন, ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা কি আপনি যে ভ্যালুগুলো বসাবেন, যদি 2টা দেন 2টা রিপিট হবে, যদি 3টা দেন 3টা রিপিট হবে, যদি 4টা দেন 4টা রিপিট হবে, এভাবে আপনি 6টা পর্যন্ত করতে পারবেন, মানে 6টা ভেরিয়েশন আপনি এখানে তৈরি করতে পারবেন। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ড্যাশ তৈরি করার সিস্টেম। কখনো কখনো আপনি যদি দেখেন আমি এখানে ডিলিট করে দিই, এটা 0 রাখলে কিন্তু এটা গ্যাপ 0 করে দিবে, বুঝতে পারছেন? 0 রাখা যাবে না, ব্ল্যাঙ্ক করে দিতে হবে যদি আমি নাই রাখতে চাই এটাকে। দেখবেন যে আপনি এই ড্যাশগুলো রাউন্ড থাকে না, যদি ড্যাশগুলোকে রাউন্ড করতে চান তখন আপনি এখান থেকে ক্যাপে আসা রাউন্ড কর্নার করে দেন, দেখেন ড্যাশগুলো কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে, বুঝতে পারছেন? যদি আমি এখানে ওয়েটটাকে করে দেই 5, সরি স্ট্রোক হচ্ছে 5 পিটি, ড্যাশটা হচ্ছে 80 পিটি, তাহলে 80-র সাথে আরো 5 যোগ হচ্ছে 10 হয়ে যাচ্ছে 2.5। আমি এখানে যদি সবগুলো রাউন্ড করতে চান তাহলে কি করতে হবে, ধরেন এটা যদি 10 হয় তাহলে রাউন্ড করতে চাইলে আমরা এখানে দিতে হবে 5, গ্যাপটা দিতে হবে ধরেন 50, যদি দেই তাহলে অনেকটা বৃত্তের মতো হয়ে যাচ্ছে, তাই না? আমরা যদি এখানে মোটা করি তাহলে এগুলো আস্তে আস্তে বৃত্তাকার ধারণ করবে। রাউন্ড হয়ে গেছে না? রাউন্ড হয়ে গেছে, বুঝতে পারছেন? এইভাবে আপনি কি করতে পারেন, ডট ডট লাইন তৈরি করতে পারেন, ড্যাশ লাইন তৈরি করতে পারেন, আবার ড্যাশের মধ্যে কম বেশি করেও তৈরি করতে পারবেন। বুঝা গেছে? জি হ্যাঁ, রাস্তার লাইনের কাজগুলো যদি করতে চান সেটা আপনি এভাবে বানাতে পারবেন। পারা যাবে না? পারা যাবে। তো আমরা যখন গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতেছি আচ্ছা এটা কি হয়ে গেল, এটা এক্সপান্ড হয়ে গেছে। এটা নিয়ে যখন কাজ করতেছি খেয়াল করেন আমি গ্রেডিয়েন্টে আসার পরে এখন স্ট্রোক গ্রেডিয়েন্ট দিছি না, এখানে আরো 2টা অপশন আছে, 2টা অপশন বন্ধ করা। তার একটা মাত্র কারণ হচ্ছে যে স্ট্রোকটা যখন সেন্টার অ্যালাইনমেন্টে থাকবে তখনই হচ্ছে যে আমার ইয়েগুলো কাজ করবে ঠিক মতে, তখন এই গ্রেডিয়েন্টের বাকি অপশনগুলো আমার কাজ করবে। এখন যদি আমি গ্রেডিয়েন্টে যাই দেখবেন বাকি অপশনগুলো কি করা আছে, অন করা আছে। এখন প্রথম অপশনটার নাম হচ্ছে যে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইদিন দ্য স্ট্রোক। তখন নর্মালি এই স্ট্রোকটাকে একটা শেপ হিসেবে ধরে নিয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতেছে, লিনিয়ারলি অথবা রেডিয়ালি।
মানে এটা যদি শেপ হইতো যেরকম করে আমার কালারটা দেখা যেত, আমি যখন উইদিন স্ট্রোক দেবো তখন একইভাবে হবে। ঠিক আছে? আর আমি যদি দিয়ে দেই অ্যালং দ্য স্ট্রোক, তাহলে দেখেন গ্রেডিয়েন্ট আমার কি হচ্ছে, স্ট্রোকের সাথে চেঞ্জ হচ্ছে। এখন মনে হচ্ছে যেন এটা ডিস্কের মতো। অ্যালং দ্য স্ট্রোক মানে কি, যে পাত আছে পাতের এক পয়েন্ট থেকে শুরু করে আরেক পয়েন্টে যায় শেষ করবে, মানে স্টার্টিং থেকে শুরু করে এন্ডিংয়ে যায় শেষ করবে। এটা যেহেতু ক্লোজ পাত, তাহলে যে পয়েন্টে পাতটা শুরু হয়েছে ওই পয়েন্টে আমার পাতটা কি হয়েছে, শেষ হয়েছে। যদি এখান থেকে শুরু হয়, গ্রেডিয়েন্ট আমার এখান থেকে শুরু করলো, এই পাত বরাবর অ্যাপ্লাই হওয়া শুরু করে ঘুরে 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 আবার এখানে আসা শেষ হয়েছে। এটা হচ্ছে কি অ্যালং দ্য স্ট্রোক আমার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হচ্ছে। সেক্ষেত্রে যখন আপনি রেডিয়াল দিবেন তখন এই পয়েন্ট থেকে শুরু করে সেই দিকে যাবে, আবার ঠিক তার উল্টো দিকেও এই পয়েন্ট থেকে শুরু করে ওই দিকে যাবে। সো দুই দিক থেকেই গ্রেডিয়েন্টটা প্রগ্রেস হয়ে এখানে এসে শেষ করছে। আবার আমি যদি দিয়ে দেই লিনিয়ার, তখন যেখান থেকে শুরু করবে ঘুরে ঘুরে আবার সেখানে এসে শেষ করবে। বুঝতে পারছেন? আরেকটা ওয়ে হচ্ছে যে অ্যাক্রস দ্য স্ট্রোক। অ্যাক্রস মানে কি, এটা হচ্ছে আমার টোটাল স্ট্রোক, স্ট্রোকের এই পাশ থেকে ওই পাশে। একটা হচ্ছে স্ট্রোকের এই মাথা থেকে ওই মাথা, আর একটা হচ্ছে স্ট্রোকের এই পাশ থেকে ওই পাশে। যেমন ধরেন এখানে যদি আমরা সিলেক্ট করি, এটা হচ্ছে কি উইদিন দ্য স্ট্রোক, এটা দিলেও উইদিন দ্য স্ট্রোক। আর আমি যদি এখান থেকে বলে দিই অ্যালং দ্য স্ট্রোক, তখন গ্রেডিয়েন্টটা আমার এই পয়েন্ট থেকে শুরু হয়ে ঘুরে ঘুরে এখানে এসে শেষ হয়েছে। আর আমি যদি বলে দেই অ্যাক্রস দ্য স্ট্রোক, তাহলে গ্রেডিয়েন্টটা এই পাশ থেকে শুরু হয়ে ওই পাশে যায় শেষ করছে। বুঝতে পারছেন? তাহলে অ্যালং দ্য স্ট্রোক, উইদিন দ্য স্ট্রোক বুঝছি? বুঝছি। এখান থেকে আমরা এটা যদি দিয়ে দেই, তারপর গ্রেডিয়েন্টটাকে আপনি চেঞ্জ করলে, সরি সাইজটাকে চেঞ্জ করলে দেখেন এটা একটা ডিস্কের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে না? তাহলে আপনি লিখে দিতে পারবেন? লিখে দিলে সুবিধা হবে বুঝতে। বুঝতে পারছেন? হ্যাঁ, গ্যাপ। ওখানে গ্যাপের মধ্যে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন কিনা? ওকে, সেটাও করা যাবে। মানে হচ্ছে যে আপনি কি এই গ্যাপের মধ্যে কালার দিতে যাচ্ছেন? না, গ্যাপের মধ্যে আপনি কালার দিলে তো তাহলে এটা স্ট্রোকে থেকে গেল, ওটাতে খালি থাকবে। ভিন্ন কালার বলতে প্রতিটা পয়েন্টে গ্যাপের মধ্যে আপনি ভিন্ন কালার যদি দিতে হয়, আপনি আরেকটা ইয়ে তৈরি করতে হবে, পেছনে আরেকটা কালার দিতে হবে, ওই কালারের উপর আপনি এটা অ্যাপ্লাই করতে হবে। কীরকম আমি দেখাচ্ছি। এখান থেকে আমরা যদি এটাকে বাদ দিয়ে দেই, সরি, আচ্ছা রাউন্ড করে দিলাম, গ্যাপে আপনি ভিন্ন কালার দিবেন। তাহলে আমরা এই শেপটাকে কপি করে নেই, পেস্ট ইন ব্যাক। পেস্ট ইন ব্যাক মানে কি, এখানে এই লেয়ারের ঠিক পেছনে অ্যাপ্লাই করবে। পেছনে আমি অ্যাপ্লাই করলাম। তারপরে আমি যদি এখান থেকে স্ট্রোকে দেয়া মাইনাস করে দেই ড্যাশ, তাহলে আরেকটা কালার চলে আসলো। আমি গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করে দেই, তাহলে দেখেন পেছনে এখন ভিন্ন একটা কালার চলে আসছে। আপনি যদি পেছনে ভিন্ন কালার দিতে চান তাহলে এভাবে দিতে হবে যে ওর পেছনে আরেকটা লেয়ার নিতে হবে, যে লেয়ারের মধ্যে আপনি কি করবেন, ওই কালারটা অ্যাপ্লাই করবেন। বুঝতে পারছেন? কিন্তু একই স্ট্রোকের মধ্যে গ্যাপের মধ্যে তো কালার দেওয়া যাবে না, কারণ গ্যাপে যদি আপনি কালার দেন তাহলে তো ওটা কি হয়ে গেল, ওটা তার ড্যাশ থাকলো না, তাই না? ওটা অন্যটা হয়ে যাবে। যদি আপনি এভাবে করতে চান তাহলে দুইটা ভিন্ন ভিন্ন স্ট্রোক করতে হবে, দুইটা আলাদা লেয়ার করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি। তাহলে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারা এবং গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। স্ট্রোক বলেন, ফিল বলেন, যাবতীয় মডিফিকেশন করা যাবে তো? করা যাবে।
এবার আসেন প্যাটার্ন তৈরি করা। প্যাটার্ন আপনি কিভাবে তৈরি করবেন? প্যাটার্ন তৈরি করা খুবই সহজ। আপনি যে প্যাটার্নটা তৈরি করতে চাইবেন, প্যাটার্ন মানে কি? প্যাটার্ন শব্দের অর্থ হচ্ছে যে একই জিনিস বারবার কি হওয়া, রিপিট হওয়া, এটাকে কি বলে? প্যাটার্ন বলে। ধরেন আমি গ্রেডিয়েন্টের এই যে সার্কেল আছে, সার্কেলটা দিয়ে আমি প্যাটার্ন বানাতে চাচ্ছি, মানে বারবার রিপিট করে কিছু একটা বানাতে চাচ্ছি। তো এটা করার জন্য খুবই সিম্পল প্রসেস। আমরা সোয়াচে যাব, এটাকে সিম্পলি ক্লিক করে ধরে আইনা সোয়াচের মধ্যে এনে ছেড়ে দিবেন, হয়ে গেল প্যাটার্ন। কিভাবে বুঝবো? আমি যদি একটা শেপ নেই, যে কোনো একটা শেপ, শেপের ফিল কালারে গেলাম, আর ফিলের এই কালারটা আমরা প্যাটার্ন দিয়ে ফিল আপ করে দিলাম। দেখেন আমার এই বারবার এই সার্কেলটাই দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে সার্কেলটা আমি এভাবে না চাই তো ভিন্ন ভিন্ন ডিজাইনও করতে পারি, কম্বিনেশন থাকতে পারে, একটা ভিতরে একটা ঢুকে থাকতে পারে, আলাদা আলাদা অনেক কিছু থাকতে পারে। যদি সেগুলো করতে চান চেঞ্জেস, তাহলে আপনি এখানে প্যাটার্নের মধ্যে আসেন, যেখানে প্যাটার্নটা তৈরি করছেন সেটাতে ডাবল ক্লিক করেন। কি করবেন? ডাবল ক্লিক। ডাবল ক্লিক করার পরে আমরা এখানে একটা প্যানেল চলে আসবে, এই প্যানেলটা দিয়ে আমরা মডিফিকেশান করব। কি কি মডিফিকেশান? দেখেন এখানে টাইল টাইপ আছে, আপনি এখান থেকে বিভিন্ন টাইপ ট্রাই করে দেখেন কোন ধরনের আপনি চাচ্ছেন। ঠিক আছে? আপনার যে ধরনের কম্বিনেশন চান আপনি সে ধরনের ইউজ করেন। শুধু সেটা না, আপনি এখানে আরও পরিবর্তন করার মাধ্যমে এটাকে ভিন্ন ভিন্ন রূপ দান করতে পারবেন। কীরকম? আমি এখানে উইডথ এবং হাইটটা চেঞ্জ করতে পারি। আমি যদি উইডথ আর হাইট চেঞ্জ করি, দেখেন তাদের মাঝখানে ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে। ধরেন এখন যে রেজাল্টটা আসছে আমি এটাতে স্যাটিসফাইড। ওকে, আমি আর ভিন্ন কিছু চাচ্ছি না। তাহলে আমি এখান থেকে করে দেব ডান। এখন দেখেন আমার পুরো ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? যদি আরও পরিবর্তন করতে চান আরেকটা করেন। আমি এখানে জুম করে দেখতে পারি কি করতেছি। ধরেন আমি এরকম ডিজাইন চাচ্ছি, 65/56 করে দিলাম। এখন আমি চাচ্ছি আগেরটা থাকুক, নতুন করে আরেকটা বানাবো, তাহলে সেভে কপি, নতুন প্যাটার্ন হিসেবে এটা সেভ হইল, ডান। ঠিক আছে? দেখেন এটা একটাও ভিন্ন ডিজাইন হয়ে গেছে। মজা না? তাহলে চিন্তা করেন আপনি যদি এই অপশনগুলো চেঞ্জ করেন, ওখানে কম্বিনেশনের টাইল সিস্টেম চেঞ্জ করলেন, এখানে ডিস্টেন্সগুলো চেঞ্জ করলেন, নিচে আরও কয়েকটা অপশন আছে, এগুলো আপনি পরিবর্তন করে দেখেন, তাহলে কত হাজার হাজার সিস্টেম আপনি তৈরি করতে পারবেন। কোনো লিমিটেশন আছে? নাই। আপনি এগুলো পরিবর্তন করেন, যেখানে যে আপনার কাছে ভালো লাগবে, সুন্দর হবে, সেটা আপনি কি করেন? ফিক্স করেন। এটা তো আমি সার্কেল দিয়ে করলাম, শেপের কি অভাব আছে পৃথিবীতে? যত ইচ্ছে তত শেপ দিয়ে আপনি একই কাজটাই করতে পারবেন। পারা যাবে না? এবার আপনি যে টাইপেরই শেপ নেন না কেন, যত বড় শেপ নেন, যত ছোট শেপ নেন, জাস্ট ওই সোয়াচটাতে ক্লিক করলে কি হবে? সেটা প্যাটার্নে পরিণত হবে। মনে থাকবে? পারা যাবে ইনশাআল্লাহ। এখন কে বলতে পারেন স্যার কালার চেঞ্জ করতে পারবো কিনা? কালার চেঞ্জ করতে চাইলে আপনি প্যাটার্নে যেভাবে কালার তৈরি করবেন, যে কালারটা তৈরি করবেন সেই কালারটাই কি হবে? সেভ হবে। যদি আমি প্যাটার্নে কালার চেঞ্জ করতে চাই, ডাবল ক্লিক করেন, তারপরে এখান থেকে কালারটা পরিবর্তন করে দেন। যদি আমি এখানে কালার পরিবর্তন করি, তাহলে আমার প্যাটার্নের কালারটাও কি হবে? চেঞ্জ হবে। বুঝতে পারছেন? অন্য ডিজাইনের সাথে এটাকে যদি ম্যাচ করাতে চাই, তাহলে ধরেন আমি এরকম করে করতে পারি। মাইলে একটা প্যাটার্ন তৈরি করে ফেলছি।
মানে পেছনে একটা শেপ, সামনে প্যাটার্ন। বুঝতে পারছেন? চোখ ধরা হয়ে যাচ্ছে না আপনাদের? মাথা ব্যথা হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমরা এটা বাদ দিচ্ছি, অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে কালার তৈরি করা পারবো, গ্রেডিয়েন্ট তৈরি করা, প্যাটার্ন তৈরি করা, সবই পারবো। স্ট্রোকের চেঞ্জ করা পারবেন কি না? পারবেন। জি, হেক্স কোড। ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে যেখানে একটা কোড আছে না, এটা হচ্ছে হেক্স কোড, হেক্সাডেসিমেল কোড। ঠিক আছে, এইটার কোড চেঞ্জ করে আপনি কি করতে পারবেন? কালারের ডেফিনিশন দিতে পারবেন। বুঝতে পারছেন? এগুলো বিভিন্ন কালারে বিভিন্ন কোড থাকে, সেটা অনুযায়ী করা যায়। ওকে, আচ্ছা, এড করে নেন। কালারটা একটা ভালো কালার, সুন্দর কালার। এখন বলবো স্যার, ওই যে গ্লোবালের কাজ কি? প্রশ্ন না? গ্লোবালের কাজ কি? ধরেন আমি একটা গ্রেডিয়েন্ট তৈরি করলাম, গ্রেডিয়েন্টের মধ্যে আমি দুইটা কালার ব্যবহার করি, একটা ইউজ করব গ্লোবাল কালার, আর একটা ধরেন নর্মাল কালার। এখানে একটা নর্মাল আর একটা কি গ্লোবাল। এবার আমি এখানে শেপ তৈরি করলাম, এই এখানে চেঞ্জ করলাম, এখানে চেঞ্জ করলাম। খেয়াল করেন, আমি এখানে প্রথমত এই নর্মাল কালারটা চেঞ্জ করি। নর্মাল কালার কোনটা ইউজ করছিলাম আমার তো মনে নাই, এটা ইউজ করছিলাম, এটা। ঠিক আছে, এখন আমি যদি ডাবল ক্লিক করি এখানে, তাহলে ওই কালারটাকে চেঞ্জ করা যাচ্ছে, তাই না? খেয়াল করেন, আমি এই কালারটা চেঞ্জ করে দিই, প্রিভিউ করি, এখানে প্রিভিউ অন করলে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এটা গ্লোবাল কালার না। আর আমি যদি গ্লোবালটাকে পরিবর্তন করি, প্রিভিউ অন করি, দেখেন আমার এখানকার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং তিনটা শেপে অ্যাপ্লাই করছে, তিনটা শেপে পরিবর্তন হচ্ছে। যদি এরকম হয় আপনি গ্লোবাল কালার ইউজ করছেন বা কালারকে গ্লোবাল হিসেবে বানাইছেন, একই ডিজাইনের মধ্যে আমরা দেখা যাচ্ছে অনেকগুলো কালার, একই কালারটা মাল্টিপল জায়গায় ব্যবহার করি। অ্যাকচুয়ালি একটা ডিজাইন করার ক্ষেত্রে আমরা দুইটা বা তিনটা কালার ইউজ করি, এখন বিভিন্ন শেপের ক্ষেত্রে আমরা একই কালারকে বারবার ব্যবহার করি। তখন পুরোপুরি ডিজাইনের কালার যদি চেঞ্জ করতে হয়, যদি গ্লোবাল কালার ইউজ করে থাকেন, শুধু সোয়াচে কালারটা চেঞ্জ করলেই হয়ে যায়, পুরো ডিজাইনের কালারটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে গ্লোবাল কালার সুবিধা কি? যদি আমি সোয়াচে কালার চেঞ্জ করি, ওই সোয়াচের কালারটা যদি ডিজাইনে অ্যাপ্লাই করা থাকে, ডিজাইনের কালারটাও কি হবে? চেঞ্জ হবে। মনে থাকবে? ফাইন, এটা হচ্ছে গ্লোবালের সুবিধা, আর কিছু না। এরপরে আসেন আমরা হোমওয়ার্ক কিভাবে করব। হোমওয়ার্ক করার ক্ষেত্রে আরো বেশ কিছু টুলস কিভাবে কাজ করে সেটা দেখব। হোমওয়ার্ক কি ছিল? প্রথমত বাংলাদেশের ম্যাপ ছিল, আর কি ছিল? 5টা ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ তো করার জন্য নতুন করে কিছু দেখানোর দরকার নেই, গত ক্লাসে যা ছিল তা দিয়ে করবেন, সাথে আজকের গুলো হেল্প করবে। বিল্ডিং ডিজাইন, আপনার কততলা বিল্ডিং এর দরকার সেটা বলেন। এই যে এরকম করে ডিজাইন বানাইতে হবে। জি হ্যাঁ, ইমেজ থেকে করবেন। এগুলো কি ইমেজ থেকে করা টাফ কোনো বিষয় হবে? সময় লাগবে, জটিল কোনো বিষয় না। সময় লাগবে, এটা সত্য, সময় লাগবে, এটা সত্য। আমরা যদি বিল্ডিং এর ছবি চাই, ধরেন আপনি এই বিল্ডিং নিয়ে আসলেন, বিল্ডিং এর ছবিটা এখানে রাইট ক্লিক করেন, কপি ইমেজ দেন, তারপরে যদি আপনি এখানে না পেস্ট করেন, কন্ট্রোল ভি, আমার ইমেজটা চলে আসলো, কন্ট্রোল 2 দিলাম, লক করার জন্য লক করে ফেললাম। এরপর আমি পেন টুল নেব অথবা লাইন সেগমেন্ট টুল, হোয়াট এভার যেটাই আপনার পছন্দ সেটা নেন। এরপরে শুধুমাত্র যে এভাবে
পয়েন্ট টু পয়েন্ট আপনি কি করেন, বানায় ফেলেন। কোনো কালারিং না, যা স্ট্রোক দিবেন, স্ট্রোক কালারটাকে ব্ল্যাক করে ইউজ করেন, আর কিচ্ছু করার দরকার নাই। এখন যদি আমি শুধু এভাবে শেপ আঁকি তাহলে বিল্ডিংটাকে পুরোপুরি দেখতে ভালো লাগবে না। জানালাগুলো মানে যেখানে যেখানে আপনার এজ আছে সেখানে সেখানে আপনি কি করবেন, এভাবে স্ট্রোক দিয়ে এটাকে বানিয়ে নেবেন, সিম্পল। এখন বলেন এটা কি জটিল কাজ? এটা আপনার যেভাবে করলে বিল্ডিংটাকে দেখতে লাইন আর্টের মতো সুন্দর লাগবে সেভাবে আপনি বানাবেন। মানে আপনি শুধু ধরেন পেন্সিল দিয়ে আঁকছেন, পেন্সিল দিয়ে একটা বিল্ডিং আঁকলে যেরকম দেখাবে এরকম আঁকবেন। কারণ আপনি যদি মনে করেন আপনি প্রত্যেকটা গ্রিল দেখাবেন, দেখান, আপনার চয়েস। আপনি যদি মনে করেন প্রত্যেকটা গ্রিল দিলে বেশি ঝামেলা হয়ে যাবে, তাহলে মিনিমাইজ করে রাখেন, অল্প করে রাখেন। যেভাবে করলে আপনার কাছে ভালো লাগবে, সুন্দর লাগবে, ওভাবেই করবেন, ঠিক আছে? এখন যদি মনে করেন যে আমার এখানকার এটাকে আমি বক্স দেব না, যে এটাকে আমি মানে লাইন দিয়ে করবো না, এটাকে আমি ফিল করে রাখবো, তাহলে আপনি স্ট্রোক নেন, স্ট্রোক নিয়ে এটাকে কি করে রাখেন, মোটা করেন, তাহলে এটা হয়ে গেল। এভাবে কাজ করবেন, বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, এভাবে পুরো বিল্ডিংয়ের ছবিটা বানাবেন। এটা গেলো বিল্ডিং লাইনারটা বানানোর সিস্টেম। কন্ট্রোলটা 2 দিয়ে আনলক করলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপরে আসেন বাংলাদেশের ম্যাপ। হাই রেজলিউশনের বাংলাদেশের ম্যাপের কোনো ছবি খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। আমরা এখান থেকে যা যদি টুলস থেকে ব্যবহার করি সাইজ লার্জ, এই হচ্ছে লার্জের নমুনা। কোনো কথা হলো? এটা এটা একটু বড় আছে, এটা ধরতে পারবেন? দেখা যাচ্ছে তাই না? সো আমরা এটাকে সেভ করে নেই অথবা কপি ইমেজ, তারপর এখান থেকে পেস্ট করে নেই। যথেষ্ট বড় হয়ে আসছে। এখন বলেন এটাকে পেন টুল দিয়ে বানাবেন কিনা? এলোপাতারি শেপ না, পেন টুল দিয়ে বানানোটাই তো যুক্তিযুক্ত আপনাদের কাছে, নাকি? না, আমরা পেন টুল দিয়ে বানাবো না, কারণ পেন টুল দিয়ে করতে গেলে এই যে আঁকা বাঁকা যে লাইনগুলো আছে এগুলো বানাতে গেলে আপনার জীবন তামা তামা হয়ে যাবে। তো তার সাথে ইজি হচ্ছে যে এখানে আমরা একটা টুল আছে শেপ টুলের ঠিক নিচে, এর নাম হচ্ছে পেন্সিল টুল। একটা হচ্ছে শেপার টুল। শেপার টুল দিয়ে কিছু না, আপনি এরকম বৃত্ত তৈরি করতে পারবেন, বা এরকম সার্কেল গোল গোল শেপ তৈরি করতে পারবেন। চাইলে আপনি চতুর্ভুজ বানাতে পারবেন, চাইলে আপনি ত্রিভুজ বানাতে পারবেন, হ্যাঁ, চাইলে আপনি হেক্সাগন বানাতে পারবেন। যদি বলেন স্যার আমি পেন্টাগন বানাতে পারবো কিনা, জি না স্যার, পেন্টাগন হবে না, হবে কি হেক্সাগন। তাহলে কয়টা শেপ? 4টা শেপ, হেক্সাগন, ত্রিভুজ, রেক্ট্যাঙ্গেল, আর একটা কি বৃত্ত। এই 4 ধরনের শেপই আপনি শেপার টুল দিয়ে বানাতে পারবেন শর্টকাটে। মানে আপনি এলোপাতাড়ি আঁকলেই ওর কাছাকাছি একটা শেপ নিয়ে নিবে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল শেপার টুলের কাজ। এরপর আছে কি এখানে পেন্সিল টুল। পেন টুল দিয়ে পয়েন্টে ক্লিক করে ড্র্যাগ করে ড্র্যাগ করে কাজ করতে হয়, পেন্সিল টুল দিয়ে এটা লাগবে না। পেন্সিল টুল দিয়ে কি করতে পারবেন আপনি? ধরেন আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে শুরু করলাম, এভাবে আইকা আইকা কাজ করতে পারবেন।
বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি ব্রেক নিলাম। তারপরে কি করবেন, আবার ওখান থেকে শুরু করবেন, ওই যে লাস্ট পয়েন্ট থেকে। দেখেন ওই যে কার্সরটা চলে আসছে, পেন টুলে কিন্তু এরকম কার্সর আসে লাস্ট পয়েন্ট থেকে শুরু করলে। তখন আবার আমরা এখান থেকে টানবো। এখন বলবেন স্যার আমার এখানে তো মিললে না। মিলতেছে? আমি একটু রাফ আঁকতেছি, আপনারা যতটুকু পারেন প্রিসাইজ করতে। 100% প্রিসাইজ তো আপনি পারবেন না, এটা মানে সম্ভব না। এখন বলবেন স্যার মাঝখানে যে গ্যাপ রয়ে গেছে, আসবো সেগুলো পরে। যদি বলেন স্যার আমি সামহাও যখন কাজ করতেছিলাম পরেরটা জয়েন না করে খালি রেখে কাজ করি, সমস্যা আছে? আচ্ছা দেখি আমরা সমস্যা আছে কিনা। আমরা খালি রেখে কাজ করা শুরু করে দিয়েছি, লালমনিরহাটে চলে আসছে। নীলফামারীতে আসছে মনে হচ্ছে। নীলফামারী এখানে না? I do not know for sure. আপনি যতটুকু পারেন প্রিসাইজলি করবেন, যতটুকু পারেন। এখানে মূলত পেন্সিল টুলের উপরে আপনাদের কন্ট্রোলটা প্র্যাকটিস করানো হচ্ছে আমাদের মেইন টার্গেট, বাংলাদেশের ম্যাপ বানানো না। বুঝতে পারছেন? তাও তো আমার হচ্ছে নাকি? হচ্ছে, আপনি আঁকতে থাকেন। তো আমি আর একটু রাফলি করি। আর একটু রাফলি করার জন্য আমি একটু ডিরেক্টলি এভাবে করতেছি, একটু লম্বা করে। এখন তাড়াতাড়ি জেলাগুলো পার হচ্ছি। কুড়িগ্রাম, রংপুর, শেরপুরে চলে আসছি, নেত্রকোনায় চলে আসছি, সুনামগঞ্জ চলে আসলাম, হচ্ছে সিলেট। এখন মাঝে মধ্যে আপনার ঘটনা ঘটবে কি, আপনি টানতেছেন এরকম একটা আঁকা বাঁকা করে, কিন্তু দেখবেন যে সে আঁকা বাঁকা নিচ্ছে না, সে কি করে ফেলছে, সোজা করে ফেলছে। তখন কি করবেন, পেন্সিলটির উপরে ডাবল ক্লিক করবেন। এরপর এখানে একটা আছে কি ফিডেলিটি অপশন। ফিডেলিটি অপশন যদি আপনি এরকম কমায় দেন, তাহলে আপনি যেরকম নেবেন ওরকমই যাওয়ার চেষ্টা করবে। যত কমায় দিবেন তত আপনি যেভাবে নেবেন সেভাবে যাবে। এখন আমার ইচ্ছা মতে যাচ্ছে, সে তার ইচ্ছা মতে নিচ্ছে না। এটা হচ্ছে কি মৌলভীবাজার। এখন কোন দেশে আসছে বলেন তো? না, ব্রাহ্মণবাড়িয়া। ও আচ্ছা, এটা হবিগঞ্জ, সরি। এই যে তারপরে বিবাড়িয়া। কুমিল্লা চলে আসছে বিবাড়িয়া পার হয়ে। আচ্ছা কুমিল্লার পরে কোথায় যাবে বলেন তো দেখি, ম্যাপ সম্পর্কে কার আইডিয়া আছে? হ্যাঁ, ফেনী। ফেনীর পরে কে? খাগড়াছড়ি। খাগড়াছড়ি, খাগড়াছড়ির ওরা বলে খাড়াছড়ি, খাগড়াছড়ি বলে না। আচ্ছা যাক, আমি ডাইরেক্ট টানে চলে যাই। এই যে খাগড়াছড়ি চলে আসছে। খাগড়াছড়ির পরে কে? হুম, রাঙামাটি। বান্দরবান হচ্ছে একদম লাস্ট পাশে, শেষ মাথায়। এইবার চলে আসছে বান্দরবান।
এখন আছেন আপনি রোহিঙ্গা ক্যাম্পে। সেন্ট মার্টিন চিনেন? এই যে সেন্ট মার্টিন, বুঝতে পারছেন? এটা হচ্ছে কক্সবাজার। এখানে তো একটা মহেশখালী আছে সম্ভবত, এটা চট্টগ্রাম। এটা কি সন্দ্বীপ? দ্বীপ তো বুঝলাম, নাম কি? হ্যাঁ, বেশি চলে গেছে তাই না? তাহলে কি করবেন, প্যান্টল থেকে আপনি ম্যানেজ করে দিতে পারেন, অথবা আমরা এটা পরে করতে পারি। আমার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে, আমি ওই গ্যাপগুলো নিলাম না, এগুলো আমরা পরে করব। এই হচ্ছে আমার বাড়ি, এই জায়গায়, এই জায়গায়। বুঝতে পারছেন? ম্যাপের নাম লিখে দেখে নিয়ে নেন পরে। নাম হচ্ছে হাতিয়া। নিজাম দ্বীপের নাম শুনছেন? নিজাম দ্বীপ, এই যে এই জায়গাটা হচ্ছে নিজাম দ্বীপ। আমাদের বাড়ি এখানে, যে আমি যেখানে দাগ দিচ্ছি ওখানে। ঘুরে এসেন, সমস্যা নেই, দাওয়াত রইল। বরিশাল, খুলনা, এটা সম্ভবত এটা কি বাগেরহাট, এটা সাতক্ষীরাতে চলে আসছে। আর 10 ধরে আর কাজ করতে পারবো না, তাড়াতাড়ি শেষ করে ফেলি আমি, আমাদের দিকে সময় আছে অল্প। যশোর, ওকে, মোটামুটি শেষ করলাম। এখন কেউ কেউ মনে করবেন স্যার এটা বানায় ফেলে কি শেষ? না, এটা বানায় ফেলে শেষ না, আপনাকে প্রত্যেকটা জেলা আলাদা আলাদা করে বানাইতে হবে। বুঝতে পারছেন? প্রত্যেকটা জেলা, এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা জেলা যদি আলাদা আলাদা করে বানাতে যান, কতদিন আপনাকে পেইন্ট করা লাগবে বুঝতেছেন? টের পান নাই। খেয়াল করেন, আমি যদি সিলেটকে আলাদা করে বানাতে যাই, ধরুন আমি সিলেট আর মৌলভীবাজার আলাদা করে বানালাম, তো এইভাবে প্রথমে আঁকবো, তারপরে সুনামগঞ্জ, হবিগঞ্জ আলাদা করে বানাবো, তাহলে এই লাইনটাকে আমাকে আবার আঁকা লাগবে না? আবার সুনামগঞ্জের জন্য এই লাইনটা একবার রাখবো, হবিগঞ্জের জন্য আরেকবার রাখবো, এই লাইনটা আমি মৌলভীবাজারের জন্য একবার রাখবো, হবিগঞ্জের জন্য আরেকবার রাখবো, মানে প্রত্যেকটা লাইন আপনাকে ডাবল ডাবল করে আঁকা লাগবে। সময় বেশি লাগবে না? সময় বেশি লাগবে। তো তার চাইতে আমরা সময় কমানোর ব্যবস্থা করি। কি করব? সময় কমানোর ব্যবস্থা করব। সময় কমানোর ব্যবস্থা কিভাবে হবে? প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে এই পাথটা কি ওপেন পাথ না ক্লোজ পাথ? কেন ওপেন পাথ? আমি তো যেখানে শুরু করছি আবার ওখানে নিয়ে শেষ করছি। ক্লোজ পাথ ভুলে গেছেন, মাঝখানে যে আমি গ্যাপ রেখে আসছি, এই যে মাঝখানে গ্যাপ রয়ে গেছে না, এই গ্যাপগুলো রয়ে গেছে। যদি গ্যাপগুলো থাকে তাহলে আপনার কিছু অপশন কাজ করবে না। সো আমরা গ্যাপগুলোকে ক্লোজ করব। কীরকম? দুই রকম করে ক্লোজ করা যায়। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা পাথের দুইটা এন্ডিং পয়েন্টকে আমি সিলেক্ট করলাম, এই একটা এন্ডিং পয়েন্ট, এই একটা এন্ডিং পয়েন্ট, রাইট ক্লিক করলাম, জয়েন দিলাম, এটা একটা। তারপরে হইতে পারে আপনি যদি এরকম করে নেন, আমি জয়েন্ট টুল নিতে পারি এখান থেকে, সেক্ষেত্রে সিলেকশন না করলেও চলবে। এখানে একটা আছে কি জয়েন্ট টুল, আমি এখান থেকে জয়েন্ট টুল লাগাই দিতে পারি, সেটা কি হয়ে গেল? জয়েন্ট হয়ে গেল। আর আছে না? আর আছে কি না গ্যাপ? আরও আছে, আরও আছে, আরও আছে নিচে, এখানে কোনো কোনো জায়গায় রেখে গেছি, এই যে এখানে আছে। যদি সেগুলো ক্লোজ করতে চান তাহলে আমরা এই সবগুলো সম্পূর্ণ পাথকে সিলেক্ট করবো। দেখেন আমি এটা সিলেক্ট করলাম, এতটুকু অংশ সিলেক্ট হয়েছে, তার মানে এটা কি একসাথে দেওয়া আছে। এখানে সিলেক্ট করলাম, এটা আলাদা, এখানে সিলেক্ট করলাম, এটা আলাদা, এখানেও আলাদা। এই সবগুলো পাথকে আমি একসাথে সিলেক্ট করি, রাইট ক্লিক করলাম, তারপর এখানে জয়েনে ক্লিক করলে আমার এগুলো কি হয়ে গেল? জয়েন্ট হয়ে গেছে।
প্রত্যেকটা জায়গায় কি হয়ে গেছে এখন জয়েন্ট, কিন্তু এখানে হয় নাই, কারণ এটা একটু অনেক দূরে, মুখোমুখি ছিল না। তো সেক্ষেত্রে আমরা এই অংশটা ইরেজ করে দেওয়া লাগতে পারে, তাই না? পাতের আমরা এখান থেকে যাব পাত ইরেজার টুল, দেন পাতের এই অংশটা আমরা কি করে দেব, ইরেজ করে দেব। বুঝতে পারছেন? এরপর আমরা এটাকে কি করে নিতে পারি, জয়েন্ট করে নিতে পারি। তাহলে আমরা যেটা জয়েন্ট হয় নাই সেটাকে জয়েন্ট করতে পারবো না? পারবো। এবার প্রশ্ন হচ্ছে স্যার এক্সট্রা যে অংশগুলো আছে সেই এক্সট্রা অংশগুলো আমরা কিভাবে বাদ দেবো? যেমন ধরেন এখানে এক্সট্রা অংশ আছে, এগুলো বাদ দেওয়ার জন্য এখানে একটা টুল আছে, নাম হচ্ছে ইরেজার টুল। কি টুল? ইরেজার টুল। ইরেজার টুল নিয়ে আমি ক্লিক করে যদি এভাবে ড্র্যাগ করে দেই, তাহলে যতটুকু অংশ মুছে দিলাম ততটুকু অংশ চলে গেল। ঠিক আছে? তাহলে ইরেজার টুল দিয়ে কি করা যায়, শেপের এক্সট্রা অংশ মুছে ফেলা যায় নাকি? তাহলে আমরা এটা প্র্যাকটিস করতে পারবো। এই আমাদের ম্যাপের হোমওয়ার্ক দেওয়ার মেইন কারণ হচ্ছে এটা, যে আমরা এই টুলসগুলোর প্র্যাকটিস করব, কারণ এটা খুব স্বাভাবিক, আপনি আঁকতে গেলে এদিক সেদিক হবে, আর ঠিক করার জন্য তখন আপনাকে এই টুলগুলো ব্যবহার করবেন, নাহলে আদারওয়াইজ অন্য জায়গায় আপনি এগুলো হয়তো তেমন একটা ব্যবহার করবেন না। বুঝতে পারছেন? তাহলে এখানে যত জায়গায় গ্যাপ আছে সব জায়গায় কি এভাবে করা যাবে না? প্রত্যেকটা গ্যাপের জায়গায় এটা করতে পারবেন। ওকে, ইভেন আপনি যদি এভাবে টান দিয়ে ছেড়ে দেন তাহলে মাঝখানটা ডিলিট হয়ে গেল, দুইভাবে হয়ে গেছে এটা। বুঝতে পারছেন? এখানে মাঝখানে এটা স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, তা আমরা স্বাধীন করতে চাই না, আমরা একসাথে থাকতে চাই। ওকে, এখন বলবেন স্যার ওখানে তো বুঝলাম, তো এগুলো কিভাবে ভাঙবো? ওখানে তো ইরেজ করে দিলেন, আমি তো এখানে ইরেজ করে দিই তো মাঝখানে গ্যাপ হয়ে যাবে নাকি? ওটা আলাদা দেশ হয়ে যাবে, সেটা তো সম্ভব না। তাহলে এখানে এমনভাবে কাটতে হবে যাতে মাঝখানে কোনো গ্যাপ তৈরি না হয়, দুইটা সেপারেট করা যায়। একটা শেপকে কাটা যায় কিনা আমরা এখান থেকে যাব, এখানে একটা টুল আছে, নাম কি? নাইফ টুল। এই নাইফ টুলটা দিয়ে যদি আপনি এরকম করে শুরু করেন, লাইন বরাবর যদি টানেন, ধীরে ধীরে করতে হবে এটা, তাড়াহুড়ো করলে স্মুথ হয়ে যাবে জিনিসটা, স্ট্রেট লাইন হয়ে যাবে। সো আপনি যত ধীরে ধীরে করবেন তত বাঁকাইতে পারবেন। এটা এক টানে করা ভালো। তাহলে কি হলো, এখন আমার এই শেপটা ভাগ হয়ে গেল। বুঝতে পারছেন? এই শেপটা কি হয়েছে? ভাগ হয়েছে। এখন কারো কারো ক্ষেত্রে আপনি যখন কি করবেন, কাজ করতে যাবেন তখন দেখবেন যে এটা হয় নাই। আপনি বলবেন স্যার ধরেন শেপটা আছে, আপনি নাইফ টুল নেবেন, ক্লিক করে ড্র্যাগ করবেন, স্যার আমার তো নাইফ টুল দিয়ে কাটে না। কাটতেছে? কাটতেছে না। তো স্যার আমি সিলেকশন করি, নাইফ সিলেকশন করলেন, তারপরে কাটবেন, হচ্ছে না। নাইফ টুল স্ট্রোকের উপরে কাজ করে না, ওপেন পাতের উপরে কাজ করে না। স্ট্রোক না, সরি, কোথায় কাজ করবে না? ওপেন পাত। ওপেন পাত যখন থাকবে এটা পাতটা ওপেন করে, যার কারণে এটা নাই। অর্থাৎ যদি কোনো শেপে আপনি নাইফ টুল কাজ না করে, আপনাকে ধরে নিতে হবে কি মাঝখানে কোনো একটা পাত ওপেন হয়ে রয়েছে, কোথাও খোলা রয়ে গেছে, যার কারণে নাইফ টুল এখানে কাজ করতেছে না। ঠিক আছে? সো আপনি কি করবেন, সিলেক্ট করেন, রাইট ক্লিক, জয়েন্ট হয়ে গেছে, এবার নাইফ টুল কাজ করবে। ঠিক আছে? আপনি যেভাবে কাটেন সেভাবে যাবে। দেখেন আমি এখানে পুরোটা কিন্তু কাটি নাই, এটা ভাগ হয়ে গেছে, এটা আলাদা ভাগ হয়েছে, হয়েছে না? এটা পুরোপুরি ভাগ হইতে পারে নাই, এতটুকু পর্যন্ত আসছে, এতটুকু পর্যন্ত আসছে, এটা যে কাটছে মাঝখানে, আপনি প্রমাণ কি? ডিরেক্ট সিলেকশন টুল নেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট নেন, আর এটাকে মুভ করেন। দেখেন আমার এক সাইডের অ্যাঙ্কর পয়েন্ট সরে আসবে, কিন্তু আরেক সাইডের অ্যাঙ্কর পয়েন্ট জায়গার মধ্যে বসে আছে। সো আপনি নাইফ টুল দিয়ে যদি টান দেন, কাটেন, যদি আপনি ছোট্ট একটা কাটিং তৈরি করেন, ওই পর্যন্ত কাটছে। বুঝতে পারছেন? মনে থাকবে? তাহলে আমরা বাকি যে অংশগুলো পার্ট করব বা ভাগ করব, সেগুলো কি দিয়ে করব? নাইফ টুল দিয়ে করব। কি দিয়ে করব? নাইফ টুল দিয়ে। তাহলে নাইফ টুলের ব্যবহার পাইলাম, ইরেজার টুলের ব্যবহার পাইলাম। এরপর এখানে আরেকটা টুল আছে, নাম হচ্ছে সিজর টুল। নাম কি?
সিজার টুলের কাজ কি? ধরেন আপনারা যে কোনো একটা শেপের মধ্যে, আমি এখানে পাতের কিছু অংশ কেটে নিতে যাচ্ছি, পুরোটা না। ধরেন আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত কেটে নিতে যাচ্ছি, এতটুকু আমার লাগবে। তাহলে আমি যে 2 পয়েন্টে কাটবো সেই 2 পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্ট থেকে কাটবো এতটুকু পর্যন্ত ক্লিক করলাম। আমার এই 2টা পয়েন্টে পাতকে সে কেটে দিল। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যে ইরেজার টুল কি করবে? শেপকে ডিলিট করবে বা যে কোনো পাতকে ডিলিট করবে, এরকম একদম মুছে দিবে। বুঝতে পারছেন? তারপর আমার কি করবে? সিজার টুল একটা পাতের নির্দিষ্ট অংশ কেটে ফেলতে পারবেন, পাতকে কাটতে পারবেন, সেপারেট করতে পারবেন। আর নাইফ টুল কি করবে? নাইফ টুল হচ্ছে যে কোনো শেপকে আমার ইচ্ছা মতো যে কোনো অ্যাঙ্গেল আমি কি করতে পারবো? কাটতে পারবো। বুঝতে পারছেন? তাহলে আমরা নাইফ টুল, সিজার টুল, ইরেজার টুলের ব্যবহার পাইলাম। কি সুবিধা? গত ক্লাসে আপনারা যখন ল্যান্ডস্কেপগুলো বানাইছিলেন তখন এরকম মাউন্টেন ছিল, তাই না? এবং মাউন্টেনের মাঝখানে ভাগ ভাগ ছিল না। নাইফ টুল থাকলে আপনি কি করছেন? প্রথমে একটা অংশ বানাইছেন, তারপরে আরেকটা অংশ বানাইছেন। কিন্তু নাইফ টুল থাকলে কি করতেন? এতটুকু নিয়ে নাইফ টুলটা দিয়ে এভাবে কেটে নিতেন। এবার 2 সাইডে 2 রকম কালার করে দেন। আমার এটা হয়ে গেছে মাউন্টেন। তারপরে এরকম আপনাদের ওই যে ইমেজে ছিল কিছু পাতা ছিল না, পাতার অর্ধেক এক কালার, বাকি অর্ধেক আরেক কালার, সেগুলো আপনি এটা দিয়ে বানাইতে পারতেন। নাইফ টুল নিয়ে মাঝখান দিয়ে এভাবে কেটে নিতে পারতেন। এই সাইড এক কালার আর এই সাইড আরেক কালার। ইজি না? জি হ্যাঁ, কষ্ট করে করার কারণে তো এটা শিখতে পারছেন, নাহলে তো শিখতে পারতেন না। আপনার ব্রাইট সাইড দেখেন। বুঝতে পারছেন? সাইডে তো গেলে এটা আগামী দিন যখন ক্লাস করবেন এই কাজগুলো আরো সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? আরো সহজ করা যাবে। সো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। ঠিক আছে? তাহলে আমরা ম্যাপ বানাইতে পারবো? বিল্ডিং লাইন আর্ট তাহলে পারবেন নাকি সেটা বলেন। সময় আছে মাত্র 6 মিনিট। সো মজার মজার কিছু জিনিস আছে, এগুলো দেখাতে পারলাম না, এগুলো আগামী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে? এগুলো আজকের হোমওয়ার্কের জন্য ইম্পর্টেন্ট না, যার কারণে আমরা এগুলো না দেখালেও চলবে আজকে, যেহেতু আমাদের অলরেডি 1টা বেজে গেছে। সো আমরা আজকে আর দেখাচ্ছি না। ঠিক আছে? আগামী ক্লাসে কিছু মজার মজার জিনিস দেখাবো ইনশাল্লাহ।